প্রথমে দেওয়া আছে ইনপুট এক্স। এক্স মানে হচ্ছে যে কোনো একটা সাল, এক্স মানে হচ্ছে এখানে যে কোনো একটা সাল। আমি প্রথমে টেস্ট করলাম ইনপুট এক্স, এইটা লিপ ইয়ার কিনা আমরা এখন বের করব। তো আমাদের এখানে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে জিজ্ঞেস করব এই যে ইনপুট এক্স আছে, এক্স কি 400 দিয়ে ভাগ করলে শূন্য হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 2010 সালকে 400 দিয়ে ভাগ করলে শূন্য হবে না, কারণ এখানে 2000 এর পর একটা 10 এক্সট্রা আছে। তো এই 10 এর জন্য কি হবে, 400 দিয়ে ভাগ করলে 2010 কে তাহলে 10 এক্সট্রা থাকবে, কি হবে না, ভাগশেষ শূন্য হবে না। তাহলে এখানে কিন্তু ইয়েস আসবে না, কারণ হচ্ছে এখানে ভাগশেষ কত হয় না, শূন্য হয় না, আসবে হচ্ছে নো তে। তো যেহেতু এটা 2010 সাল প্রথমে হচ্ছে আমরা ইয়েস পেলাম না, নো পেলাম, তখন আমরা দুইটা জিনিস চেক করব। একটা হচ্ছে আমরা জিজ্ঞেস করব যে এই যে এক্স মানে 2010 সাল, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। তো দেখো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না কেন, আমরা যদি এখানে প্রথমে ভাগ করি 4 5 20, হ্যাঁ 4 5 20, এইটা ভাগ যাচ্ছে প্রথমে। এরপরে যে লাস্টের যে 10 আছে, এইটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না, কারণ 4 দিয়ে গেলে দুইবার যাবে, 4 দোকানে 8, 8 থেকে 2 মানে 2 এর জন্য কি হচ্ছে না, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ভাগশেষ শূন্য হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে 2010 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কোনো মতে শূন্য হয় না, ভাগশেষ কোনো মতে শূন্য হয় না। শূন্য না হলে তাহলে আমরা এখানে দুইটা টেস্ট আছে, তো দুইটা পরীক্ষার আমরা দুইটার একটা করলেই চলবে। যদি একটা করে যদি না আসে, তাহলে পরেরটা তার দেখার দরকার নাই। আর একটা পরীক্ষা করে যদি দেখি হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে পরেরটাও দেখতে হবে ঠিক আছে কিনা। আর যদি দেখি প্রথম পরীক্ষাতেই ভুল, তাহলে পরেরটা না দেখলেও চলবে, কারণ প্রথমটা ভুল হলে পরেরটা হলেও কোনো সমস্যা নাই, এটা লিপিয়ার হবে না। এখানে এন্ড চিহ্ন আছে, এন্ড মানে হচ্ছে একটা হলে আরেকটা হতে হবে। আমি যদি বলি তুমি এবং আমি যাব, এর মানে হচ্ছে আমরা দুইজনই যাব, একজন না। আমি যদি এভাবে বলি তুমি অথবা আমি যাব, তার মানে যে কোনো একজন গেলেই হবে। তো সি প্রোগ্রাম করার সময় আমরা এরকম দুইটা চিহ্ন দেখবো, একটা হচ্ছে লজিক্যাল এন্ড আর একটা হচ্ছে লজিক্যাল অর। এন্ড মানে হচ্ছে দুইটার, এন্ড মানে হচ্ছে দুইটাই হতে হবে, আর অর মানে হচ্ছে দুইটার একটা হলেই হবে। এন্ড মানে হচ্ছে দুইটাই হতে হবে, আর অর মানে হচ্ছে দুইটার একটা হলেই হবে। তাহলে আমি যেটা বলছি, আমরা 2010 সাল প্রথমে দেখলাম, এটা হচ্ছে 400 দিয়ে ভাগ গেলে ভাগশেষ শূন্য হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে লিপ ইয়ার। প্রথমেই টেস্ট এটা বাদ। পরের বার আমরা আবার যখন টেস্ট করব, পরের বার যখন আবার টেস্ট করব, তখন হচ্ছে কি করব, প্রথমে দেখবো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। যেহেতু এখানে ভাগশেষ শূন্য হয় নাই, তাহলে এটা লিপ ইয়ার না। এখন আমরা অন্য সাল নিয়ে টেস্ট করি, ধরো 2008 সাল বা 2012 সাল, যেগুলো আমরা চিনি লিপ ইয়ার। তো 2020 সালই নেই, যেহেতু বর্তমান সালটা এটা লিপ ইয়ার সাল, আমরা এটাই নেই। আমরা তো জানি যে 2020 সাল লিপ ইয়ার। ওকে, 2020 সাল আমরা এটাকে টেস্ট করব। তো 2020 সালটা কি হবে, প্রথমে আমরা জিজ্ঞেস করবো যে 2020 সালকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। প্রথমে বলবেন নো, কারণ এখানে 20 এক্সট্রা আছে, 2000 সালের সাথে 20 এক্সট্রা আছে। 2000 হলে 400 দিয়ে ভাগ যেত, যেহেতু 20 এক্সট্রা আছে, তার মানে প্রথমে এটা কি হবে না, ভাগ যাবে না। এরপরে যে আমার কাজটা, এরপরে আমার কাজ হচ্ছে, আমি যেহেতু এই টেস্টটা হয় না, আমরা এখানে টেস্ট করবো দুইটা টেস্ট। একটা হচ্ছে প্রথমে দেখবো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। দেখো 2020-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, কেন হবে, আমি একটু লিখে দিচ্ছি। ধরো আমি যদি 2020 নেই, 2020-কে আমি 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে প্রথমে কি হবে, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, প্রথমে গেল 4 5 20, তারপরে আহ এখানে কত নামবে, 20 নামবে। এরপরে আসবে হচ্ছে কত, 2। এখন 2 দিয়ে তো ভাগ করা যাবে না, এরপরে নামবে হচ্ছে 2। 2 দিয়ে যেহেতু ভাগ করা যাবে না, তাই আমরা একটা শূন্য নিয়ে, যারা ভাগ পারো, আমরা ছোটবেলায় সবাই ভাগ করেছি, একটা শূন্য নিয়ে এখানে ওই সংখ্যাটা নামাবো 20। তারপরে দিব 4 5 20। খেয়াল করে দেখো 4 দিয়ে ভাগ করলে 2000 সালকে ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রথম পরীক্ষা যেটা ছিল যে 4 দিয়ে আগে ভাগ করে দেখতে হবে ভাগশেষ শূন্য হয় কিনা, আমরা প্রথম পরীক্ষায় পাশ করেছি, আমাদের এই পরীক্ষা এটা পাশ করেছে। এরপরে টেস্ট হচ্ছে দেখতে হবে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে পারবে না, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে পারবে না, এখানে বলা আছে নট ইকুয়াল। যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে লিপিয়ার হবে, কিন্তু ভাগশেষ শূন্য হয়ে গেলে লিপিয়ার হবে না, এটা সূত্র বলছে। তাহলে আমরা হচ্ছে 2020 সালটাকে আবার ভাগ করব কত দিয়ে, আমরা ভাগ করবো হচ্ছে 100 দিয়ে। এখন দেখো যে 2020 সালকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রথমে কয়বার যাবে, আমি যদি ডিরেক্ট ভাগ করার চেষ্টা করি, প্রথমে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে 100 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে প্রথমে আমি কি করলাম, 20 বার নিলাম, 20 বার নিলাম, সরাসরি 20 বার নিয়ে নিলাম সহজ করার জন্য হিসাবটা। তাহলে 20 বার নিলে আসলে হচ্ছে 2000। এখন দেখো এইখানে 20 কিন্তু হাতে থেকে যাচ্ছে, অর্থাৎ এই 20টাতে ভাগ যাচ্ছে না। 20টাতে ভাগ না যাওয়ার কারণে দেখো আমাদের ভাগশেষটা শূন্য আসে নাই।
আমাদের প্রশ্নে এখানে বলা ছিল, আমাদের শর্তে বলা ছিল যে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে পারবে না। দেখো এখানে ভাগশেষ শূন্য হয় নাই কিন্তু। তার মানে এই পরীক্ষাও ঠিক আছে। তাহলে আমরা ১ম এ দেখলাম এখানে ১০০ দিয়ে ৪০০ দিয়ে চেক করার পরে নো আসলো। আসার পরে এই পরীক্ষায় ২ টাতে ইয়েস হয়েছে। আর ২ টাতে ইয়েস হলে আমরা এদিকে আসতে পারবো। এদিকে আসার পর আমরা বলে দিলাম যে ২ পরীক্ষাতেই পাস, তাহলে সে হচ্ছে লিপ ইয়ার। আর যদি এখানে একটা পরীক্ষায় পাস করতো আরেকটা না করতো, তাহলে এখানে সরাসরি আমরা নোতে পাঠিয়ে দিতাম, হয়তো নট লিপ ইয়ার। তার মানে ২০২০ সালকে টেস্ট করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে, আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ৪০০ দিয়ে ভাগ করলাম। যদি ভাগশেষ শূন্য হয়ে যেত তাহলে আমরা আর টেস্ট করতাম না, সরাসরি লিপ ইয়ার। আর যেহেতু ভাগশেষ শূন্য হয় নাই, তাহলে আমার কাজ হচ্ছে কি করা? আমার কাজ হচ্ছে অন্য ২ টা টেস্ট করা। যদি অন্য ২ টা টেস্টের ২ টাই হয়, ২ টাই যদি ঠিক থাকে, তাহলে সে লিপ ইয়ার। আর যদি কোনো একটাও ভুল হয়, তাহলে সে লিপ ইয়ার হবে না। এই হচ্ছে আমাদের লিপ ইয়ার বের করার যে সিস্টেম। তোমাদেরকে অবশ্যই এই লিপ ইয়ার বের করার সূত্রটা মনে রাখতে হবে, অর্থাৎ এটা মুখস্থ রাখতে হবে। যদি আমরা এই সূত্রটা মুখস্থ না রাখি, তাহলে কিন্তু হচ্ছে আমরা লিপ ইয়ারটা পারবো না। অর্থাৎ আমাদের ১ম কাজ হচ্ছে সূত্রটা মুখস্থ করা। ওকে, তাহলে আমরা লিপ ইয়ার দেখলাম। যদি লিপ ইয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো। আর আমি হচ্ছে ক্লাসের শেষে তোমাদের এই যে আইসিটি সায়েন্স এর যে গ্রুপ আছে, সেখানে হচ্ছে লিপ ইয়ার নিয়ে একটা সুন্দর পোস্ট আছে। সেখানে গেলে দেখবা যে কিছু ব্যতিক্রম সাল আছে, যেগুলো লিপ ইয়ার হয় না। আর ওই ব্যতিক্রম সালগুলোর জন্য এই এত একটা জটিল সূত্র বানানো লেগেছে। তোমরা হচ্ছে দেখবা যে ১৯০০ সাল, তারপর হচ্ছে ২০০০, মানে ১০০ সাল, যেটা ২১০০ সাল, এগুলো লিপ ইয়ার হবে না। ১০০ বছর পর পরে যে সালগুলো আসে, আহ কিছু সাল, এগুলো লিপ ইয়ার হয় না। ওই পোস্টে ডিটেলস লেখা আছে। তো এটাতে পোস্টটা খুবই ইন্টারেস্টিং, দেখলে খুব ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, যে এরকম ঘটনা হয় নাকি, তোমরা দেখবে যে এরকম হবে। তো লিপ ইয়ার কি সবাই তো আমরা জানি, যেটা হচ্ছে যে ৪ বছর পর পরে আমরা হচ্ছে কি করি, ৪ বছর পর পরে একটা দিন আমরা যোগ করি। ৪ বছর পর পর একটা দিন আমরা যোগ করি। তখন ৪ বছর পর পর আমরা একটা দিনকে ৩৬৬ দিন ধরি। অর্থাৎ এমনি আমাদের বছর হচ্ছে ৩৬৫ দিন, আর ওই দিন হচ্ছে আমরা ৩৬৬ দিন ধরি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের ২৮ দিন হয়, তখন আমরা এটাকে ২৯ দিন ধরি। ধরলে হচ্ছে আমাদের হিসাবটা মিল থাকে। এজন্য আমরা কি করি, এটা হচ্ছে ধরি। তো আমাদের এখন এরপরে আমরা আরেকটাতে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে এটুকুর মধ্যে, প্রশ্ন করতে পারো। প্রশ্ন যদি বুঝে থাকো তাহলে তো ফাইন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় বলতে পারো, তাহলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। স্যার এসব প্রসেসের কি অ্যালগরিদম আসে না? হ্যাঁ, এসব অ্যালগরিদম আসে, ফ্লোচার্টও আসে। তবে অ্যালগরিদম একবারই সহজ। আমি অ্যালগরিদমটা পরে দেখাবো। আমি আমি চাচ্ছিলাম অ্যালগরিদম অ্যাসাইনমেন্ট দিতে। এজন্য আমি অ্যালগরিদমটা ইচ্ছা করে দেখাই নাই। আমি চাচ্ছিলাম এখান থেকে আমি ২ টা জিনিস অ্যালগরিদম অ্যাসাইনমেন্ট দিব। মানে যদি কেউ ফ্লোচার্ট পারে, তার জন্য অ্যালগরিদম বানানো একবারে সহজ। কারণ ফ্লোচার্টের মধ্যে তো মূল ঘটনাটা আছে। আমরা এখানে কি করেছি, ধরো আমি যদি এখানে ফ্লোচার্টটা করতে, অ্যালগরিদমটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধরো আমি হচ্ছে এখানে ১ম এ কি করব? ১ম স্টেপ, প্রথম স্টেপে নিব স্টার্ট। আমরা স্টার্ট করলাম। আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু ও প্রশ্ন করেছে। ১ম স্টেপে নিলাম স্টার্ট। ২ নাম্বার স্টেপে আমি জিজ্ঞেস করব ইফ বা ইজ এক্স কে ৪০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি শূন্য হয়? তখন ইয়েস হলে আমি বলব, ইয়েস হলে বলব প্রিন্ট লিপ ইয়ার। ইয়েস হলে বলব প্রিন্ট লিপ ইয়ার। আর নো হলে আমি আবার নতুন একটা স্টেপ শুরু করব। নো হলে আমি নতুন একটা স্টেপ শুরু করব। ধরো আমি হচ্ছে ধরো ৩ নাম্বারে আছি, ৩ নাম্বার স্টেপে আছি। তো যদি নো হয় আমি বলব গো টু স্টেপ ৪। নো হলে আমি বলব গো টু স্টেপ ৪। আমি একটা নতুন স্টেপ বানাই দিলাম। স্টেপ 4 এ আমি লিখলাম আবার ইজ এক্স ইজ পার্সেন্ট 4 ইকুয়াল 0 এন্ড এক্স পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। এরকম একটা প্রশ্ন করবো আমি এক লাইনে। যদি ইয়েস হয় তাহলে ১-২ আবার দিব। ইয়েস হলে বলবো লিপ ইয়ার, আর নো হলে বলবো নট লিপ ইয়ার। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। এটা আমি করে দিচ্ছি। তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব অবশ্যই। তো আমি এটা করে দিচ্ছি অ্যালগরিদম। সবাই হচ্ছে অ্যালগরিদম লিখে নেই। সবাই খাতায় অ্যালগরিদম লিখে নেই। আ ওকে। এগুলো কিন্তু আমি মুখস্থ করে নাই। তোমরা কিন্তু মুখস্থ করবে না। এগুলো মুখস্থ করার বিষয় না। এগুলো হচ্ছে আমরা আমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে, যদি এগুলো আমরা আমরা যদি এই সূত্রগুলো জানি, তাহলে আমরা আমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে এগুলো বানাতে পারবো। ঠিক আছে? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আবার একটু নিচ্ছি। আমরা হচ্ছে একটা অ্যালগরিদম লিখব। প্রশ্ন হচ্ছে একটি সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম। একটি সাল লিপ ইয়ার কিনা সেম জিনিসের অ্যালগরিদম করছি। প্রথমে আমরা স্টার্ট করলাম, START স্টার্ট। স্টার্ট করলাম। এটা হচ্ছে স্টেপ 1 এ। স্টেপ 1 টা তোমরা লিখে নাও। স্টেপ 1 আপাতত আমি স্টেপ 1 গুলো সংক্ষেপে লিখছি। স্টেপ 1, 2 এগুলো শর্টে লিখি। তোমরা জাস্ট স্টেপ 1 এভাবে লিখে নাও। আমি এরপর এগুলো স্টেপ গুলো লিখবো না, হ্যাঁ, শর্ট করার জন্য। তোমরা স্টেপ 1 এভাবে লিখো। আমি পরেরগুলো স্টেপ গুলো আর লিখছি না। আমি জাস্ট আমি জাস্ট কি করছি, আমি জাস্ট 2 লিখে রাখছি। ঠিক আছে? এমনি 2 লিখে রাখছি। স্টেপ 2 শর্ট করার জন্য আমি লিখছি স্টেপ 2, স্টেপ 3 এভাবে করে তোমরা জাস্ট 2, 3, 4 এগুলো লিখে রাখো। ঠিক আছে?
স্টেপ 2 লিখলাম, তারপর হচ্ছে স্টেপ 3 লিখলাম, স্টেপ 3 লিখলাম, তারপর হচ্ছে স্টেপ 4 লিখলাম। এভাবে করে জাস্ট তোমরা কয়েকটা আপাতত স্টেপ লিখে দেখো। তো আমাদের কাজ হচ্ছে এখানে কি? প্রথম কাজ হচ্ছে স্টেপ 2 তে আমরা হচ্ছে ইনপুট নিব কোনটা? ইনপুট নিব হচ্ছে ইনপুট নিব হচ্ছে x, x নিলাম বা y নিলাম, যেকোনো একটা সংখ্যা নিলাম। তবে স্টেপ 3 তে আমি জিজ্ঞেস করব is x পার্সেন্ট 400 ইকুয়াল 0। আমি জিজ্ঞেস করলাম x% 400 ইকুয়াল 0। আমি আবার বলছি এটা পরীক্ষা আসার মতো, এখান থেকে যা আমরা পড়ছি সবগুলোই পরীক্ষা আসার মতো, অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রশ্ন করলাম যে ইজ x% 400 ইকুয়াল 0। তো আমাদের উত্তর হচ্ছে দিব দুইটা, ইয়েস অথবা নো, যেকোনো একটা। ইয়েস হতে পারে, নো হতে পারে। তো আমি অপশনে দুইটাই বানাবো, একটা ইয়েস দিব, একটা নো দিব। তো আমি 1 দিলাম, তারপর 2 দিব, দিয়ে তারপর হচ্ছে দুইটা অপশন রাখলাম। যদি ইয়েস হয়, আমরা এখানে ফ্লো চার্টে দেখছিলাম, যদি ইয়েস হয় তাহলে কোনো কথাই নাই, ডাউট নাই, আমরা ডিরেক্ট লিখব প্রিন্ট লিপ ইয়ার। তোমরা চাইলে এখানে ইনভার্টেড কমা দিতে পারো, লিপ ইয়ার, LEAP, লিপ ইয়ার। ওকে। আর যদি নো হয়, নো হলে তো আমি বলতে পারবো না নট লিপ ইয়ার, কারণ আমাদের আরো অপশন আছে। নো হলে আমি বলবো যে গো টু স্টেপ 4। আমি তাকে নতুন একটা স্টেপে নিয়ে যাচ্ছি আমাদের ঝামেলা কমানোর জন্য। যে এখানে হচ্ছে অনেক জটিল হয়ে যাচ্ছে বিষয়গুলা। আমি তাকে বলে দিলাম যে 4 নাম্বার স্টেপে চলে যাও। যদি নো হয় তাহলে তুমি 4 নাম্বার স্টেপে চলে যাও। তাহলে আমরা হচ্ছে কি করলাম, 4 নাম্বার স্টেপে চলে আসলাম। ওকে, তারপর হচ্ছে স্টেপ 4 নাম্বার স্টেপে আমি যাচ্ছি। এটার পরে স্টেপ 4 এ যেতে বলছি আমি। স্টেপ 4 এ সে চলে যাবে। স্টেপ 4 এ গিয়ে আমি হচ্ছে আবার নতুন টেস্ট করব। অর্থাৎ আমি আবার পরীক্ষা করে দেখব যে এই ঘটনা ঠিক আছে কিনা। তখন আমি জিজ্ঞেস করব ইজ পার্সেন্ট এক্স পার্সেন্ট 4 ইকুয়াল 0। আমি তাকে প্রশ্ন করলাম ইজ 4% এক্স ইকুয়াল 0। এটা এন্ড চিহ্ন দিব। এন্ড চিহ্ন আমরা হচ্ছে সি প্রোগ্রামে দেখবো যে লজিক্যাল এন্ড হচ্ছে দুইটা এন্ড দিয়ে ভালো। ফ্লো চার্টে বা অ্যালগরিদমে একটা এন্ড দিলে সমস্যা নাই, তবে সি প্রোগ্রামে দুইটা এন্ড দিতে হবে, তাই আমরা আগে থেকে দুইটা এন্ড দিয়ে অভ্যাস করছি। দুইটা এন্ড দিলে সমস্যা নাই। দিয়ে নট ইকুয়াল 0, প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হয় কিনা। এটা দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হয় কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এটা প্রশ্ন করলাম। তো এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে আলাদা করি দুইটা প্রশ্নকে। এটা হচ্ছে এটা একটা is x% 4 equal 0 and x% 100 not equal 0, এরকম আমি দুইটা প্রশ্ন করলাম। এরপর হচ্ছে আমি হয়তো প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ঠিক আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমি এখানে দুইটা করে দিচ্ছি জাস্ট মনোযোগ আকর্ষণ করার জন্য। আমরা একটা করে দিতে পারবো। দেখো আমি জিজ্ঞেস করলাম, এখন এখানে দুইটা জিনিস আসতে পারে, একটা ইয়েস একটা নো আসতে পারে। যদি এখানে 1 আর 2 আমি লিখি আলাদা করে, 1 লিখলাম একটা, আবার 2 লিখলাম একটা, দুইটা প্রশ্ন। যদি ইয়েস হয় তাহলে আমরা দেখলাম যে এখানে সূত্র যদি মেনে চলে তাহলে অবশ্যই প্রিন্ট লিপ ইয়ার, আমরা বলবো যে প্রিন্ট লিপ ইয়ার, লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে কি দাঁড়াবে? আর যদি নো হয় তাহলে আমরা বলবো যে প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার, লিপ ইয়ার। দেখো আমাদের প্রিন্ট করা শেষ। এরপর আমরা স্টেপ 5 এ যাব। স্টেপ 5 এ যাব। 5 এ গেলে আমাদের হচ্ছে কি হয়ে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমরা এটাকে এন্ড করে দিব। ওকে, সূত্র হচ্ছে আমাদের প্রথমে ছিল হচ্ছে আমরা কোন একটা সংখ্যাকে এক্স কে পার্সেন্ট 400 করব, 400 দিয়ে ভাগ করে দেখবো 0 হয় কিনা। যদি ইয়েস হয় তাহলে ডিরেক্ট লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে আমরা পরের স্টেপে পাঠাবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার এই এক্সটাকে 4 দিয়ে ভাগ করব। এক্সটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়, হ্যাঁ ভাগশেষ 0 হয়, এন্ড সাথে যদি হচ্ছে নট ইকুয়াল 0 হয় তাহলে আমরা বলবো হচ্ছে, যদি দুইটাই হয় তাহলে আমরা বলবো হচ্ছে লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে আমরা বলবো হচ্ছে নট লিপ ইয়ার। ঠিক আছে, লিখবো আমরা নট লিপ ইয়ার। লিখবে, পেয়েছি, হ্যাঁ। 6টার দিকে পাবে, আগের গুলো এখন পাঠাচ্ছি, আগে যারা মেল করেছিল তাদেরগুলো এখন পাঠাচ্ছি। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যালগরিদম কিভাবে লিখতে হবে। যদি আমাদের স্টেপ এরকম বেশি হয় আমরা এটাকে দুইটা ভাগ করে নিব। প্রথম টেস্টটা প্রথম ভাগে করব, করার পরে যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো ইয়েস প্রিন্ট এটা। আর যদি এরকম না হয়, আরেকটা টেস্ট থাকে, তাহলে আমি ওই টেস্টে পাঠাই দিই, বলবো গো টু স্টেপ 4।
মানে তোমার আরেকটা পরীক্ষা বাকি আছে, তুমি ওই পরীক্ষাটা আগে পাস করে দেখো। পরের স্টেপ পাঠানোর পরে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, বলবো নট লিপ ইয়ার। এইভাবে হচ্ছে আমরা অ্যালগরিদম গুলো করবো। এই অ্যালগরিদম গুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই কনসেপ্ট গুলোই সি প্রোগ্রামে কাজে লাগবে। অর্থাৎ এখন আমরা যেটা বুঝতে পারছি, এটা আমরা সি প্রোগ্রামে ইজিলি বুঝতে পারবো, যেটা এখন বুঝবো না সেটা সি প্রোগ্রামে বুঝতে পারবো না। তো আমার কথা থাকবে সেটা হচ্ছে, আজকে আমরা যা যা পড়লাম এগুলো তোমরা আবার ভিডিওগুলো দেখবা, কারণ হচ্ছে এই জিনিসগুলো এত সহজ না। হ্যাঁ, তুমি যদি এটা বারবার শোনো, দেখো এবং লিখো, তাহলে এটা জিনিসটা একবারে ক্লিয়ার কনসেপ্ট সব বুঝবা এবং হচ্ছে তোমার মনে থাকবে বেশি দিন। আর এটা যদি তুমি রেখে দাও যে আমি এটা পরে পড়বো, আমি তো ক্লাসে বুঝছি, স্যার তো বুঝাইছে, আমিও বুঝছি, আমি এটা পরে পড়ে নিবো, নোট খাতায় তো আছেই, এরকম করলে কিন্তু তুমি ভুলে যাবা, 2 দিন পরে আর পারবে না। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের পড়তে হবে। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন না থাকলে, যে যদি কোথাও বুঝতে সমস্যা হয় প্রশ্ন করতে পারো। কারো কি সমস্যা আছে বুঝতে? তারা সবাই কি বুঝছেন? কারো কোনো প্রশ্ন নাই? সোনারপুর সন্ধ্যার পর ক্লাস 7:30 বা 8টায়। ওকে, যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। আমি জাস্ট এটা করাই নি এই জন্য যে তোমরা, আমি চাচ্ছিলাম তোমরা এটা নিজে থেকে চিন্তা করো। যাই হোক, যেহেতু আমি করাই দিয়েছি তো সমস্যা নেই। তোমরা যেটা করবা, আজকে যেটা অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট 6 যেটা হবে, তো যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 জমা দাও নাই, তার আগে অ্যাসাইনমেন্ট 5 টা জমা দিয়ে নিবা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 6 আসবে। তো এতদিন কিন্তু আমি গ্যাপ দিয়েছি, মাঝখানে তোমরা 2-3 দিন গ্যাপ পেয়েছো, ছুটি পেয়েছো, তো যারা অ্যাসাইনমেন্ট করো না, আগের গুলো করে ফেলা উচিত ছিল। এখন তোমাদের প্রেশার পড়ে যাবে, এখন আবার সব ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, সামনে একটা বড়সড় পরীক্ষা হতে যাচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের উপরে। তো তোমাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট করবা। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, এটা জাস্ট তোমরা এরকম করে কি করবা, এখানে টেস্ট করবা প্রথমে। এটা এটার মধ্যে এটা হয় কিনা, না হলে ওইটা হয় কিনা, এভাবে করে টেস্ট করবা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, এইটা ফেসবুক গ্রুপে জমা দিতে হবে না, এই অ্যাসাইনমেন্ট তোমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবা। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে আমি একটা টাইম বলে দিব, সবাই করে রাখবা। আমি একটা নির্দিষ্ট টাইম বলে দিব, ঠিক ওই টাইমে জমা দিতে হবে। তো একজন প্রশ্ন করেছে দেখি। হ্যাঁ, এটা মানে নট, হ্যাঁ ঠিক আছে আরাফাত, এটা মানে হচ্ছে নট চিহ্ন, এটা হচ্ছে লজিক্যাল নট বলে। হ্যাঁ, এটা হচ্ছে সি প্রোগ্রাম করার সময় এটা আমাদের অনেক কাজে দিবে, আমরা তখন দেখবো। এটা এই যে এটা আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলি, সেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, ঠিক আছে, কিন্তু আমরা ম্যাথে এটাকে হচ্ছে লজিক্যাল নট বলি। আবার যেটা পার্সেন্ট চিহ্ন, শতকরা, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন ভাগের ক্ষেত্রে এটা ইউজ করি তখন সেক্ষেত্রে হচ্ছে ভাগশেষ, ভাগশেষটা বোঝাই। আচ্ছা, আরেকজন একটা প্রশ্ন করেছে চ্যাট বক্সে, দেখি কি লিখেছে। এটা দেওয়া যাবে না, না এটা তো আসলে কম্পিউটারে দেওয়ার অপশন নাই। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটারে দেওয়ার অপশন নাই। তো এইটা হচ্ছে আমাদের যখন আমরা নট ইকুয়াল লিখি তখন এই নট ইকুয়াল চিহ্নটা দিতে হবে, এই চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, তবে ফ্লো চার্টে আমরা দিতে পারি, ফ্লো চার্টে দিতে পারি, কিন্তু ফ্লো চার্টে আমরা দিব না, কারণ আমরা অভ্যাস করছি সি প্রোগ্রামের জন্য একবারই রেডি হয়ে থাকছি। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ঠিক আছে, আমরা এখন নতুন একটা প্রোগ্রামে যাব। তোমাদের সবাই বলেছো, বুঝেছো? যদি না বুঝো অবশ্যই বলতে হবে আমাকে, আমাকে প্রশ্ন করলে আমি খুশি হই। ওকে, আমরা এখন যেখানে যাব সেগুলো হচ্ছে একেবারে নতুন ধাঁচের অ্যালগরিদম ফ্লোচার্ট, নতুন ধাঁচের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে, সবাইকে প্রশ্ন লিখে ফেলি খাতায়, সবাইকে প্রশ্ন লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে, আমরা এখন আজকে যেটা করব আর কি, আমাদের এখন যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা যোগফল বের করবো। মনে করো তোমাকে একটা ধারা দেওয়া হবে যে 1 2 3 4 5 6 এগুলার যোগফল কত হবে, মানে একটা সিরিজ, এটা আমরা যোগ করব। তো আমাদের প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। ওকে, এখন কথা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করব কিভাবে। 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে গেলে আমরা জানতে হবে যে
সবাই হচ্ছে আমরা ওকে। দেখো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিছু জিনিস নিচ্ছি, ড্র করছি কিছু জিনিস। আচ্ছা, সবাই আমরা লিখেছি যে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো। তো লিখার পরে প্রথমে আমরা ফ্লোচার্ট করব। তো আমি হচ্ছে এখানে জাস্ট আমাদের প্রশ্নটাকে একটু ভেঙে আমি একটু লিখি। প্রশ্নটা হচ্ছে আমাদের ১ থেকে ১০ পর্যন্ত যোগফল নির্ণয়। তো আমার প্রশ্নটা ধরো যদি আমি একটু গুছিয়ে লিখি এরকম হতে পারে ১, ২, ৩ এভাবে প্রশ্নটা দিতে পারে। ওভাবে ডিরেক্ট না বলে যদি এভাবে দেয় এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, এরকম দিয়ে ডট, ডট দিবে কিছু দিয়ে ইকুয়াল বলবে হচ্ছে কত? অর্থাৎ এখানে লাস্ট টাইম একটা সংখ্যা দিব ১০। প্রশ্ন হচ্ছে এখানে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা হচ্ছে আমরা সরাসরি প্রোগ্রামে বের করব। অর্থাৎ আমাকে ক্যালকুলেটরে যোগ করতে হবে না। আমি হচ্ছে কি করব প্রোগ্রামের সাহায্যে বের করব। এটা হচ্ছে আমার কাজ। তো দেখো আমরা এটা করার জন্য প্রথমে দেখব শুরুর সংখ্যাটা কত? শুরুর সংখ্যাটা এখানে হচ্ছে 1। আমরা ৩ টা জিনিস প্রথমে দেখব। শুরুর সংখ্যাটা কত? তারপরে দেখব শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যা হচ্ছে ১০। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে কত করে বাড়ছে। এখানে ১, ১ করে বাড়ছে। তো শুরু হচ্ছে আমাদের 1, বাড়বে হচ্ছে ১, ১ করে। তারপর হচ্ছে যাবে হচ্ছে এভাবে ১০ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কাজ। এখন বলো আমরা যখন শুরুতে আছি, মানে আমরা এখনো যোগ করা শুরু করি নাই। সেই ক্ষেত্রে আমাদের যোগফল কত? যোগফল হচ্ছে ০ কারণ আমরা এখনো যোগ করি নাই। তো এইজন্য আমরা যেটা করব যখন প্রোগ্রাম শুরু করব, প্রোগ্রাম শুরু করার সময় আমরা শুরুতে ধরবো যে আমার প্রথম অবস্থায় যোগফল কিছুই নাই, ০ আছে। প্রথম সংখ্যাটা আমি ধরলাম হচ্ছে i, প্রথম সংখ্যাটা হচ্ছে 1। এটা আমি ধরে নিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে আমি ধরে নিব যে আমার সংখ্যাগুলো কত করে বাড়ছে। আমার সংখ্যাগুলো বাড়ছে হচ্ছে 1, 1 করে। তো আমি এটাকে লিখবো হচ্ছে যে i সমান প্রথম সংখ্যাটা হচ্ছে 1 আর পরের সংখ্যাটা হবে 1 প্লাস i প্লাস 1। খেয়াল করো আবার বলছি, প্রথম সংখ্যাটা হচ্ছে i সমান 1। এর পরের সংখ্যাটা হবে কি? এই i এর মান যা আছে তার সাথে ১ যোগ করলে পরের মানটা হচ্ছে এখানে 2। অর্থাৎ i আমি ধরছি কাকে? প্রথম সংখ্যাটাকে। তাহলে প্রথম সংখ্যা আমার প্রথমে এখানে আছে 1, 1। পরের সংখ্যাটা হচ্ছে এখানের যে 1 আছে এখানে আমি i লিখলাম, এর অর্থ হচ্ছে এখানে i এর মান যেটা আছে সেটাই বোঝাচ্ছে এখানে। এখানে i এর মান 1 আছে তাহলে এখানে বসবে 1। এই 1 এর সাথে আমি যোগ করব হচ্ছে কত করে বাড়ছে। তাহলে এখানে বাড়ছে হচ্ছে 1, 1 করে। তাই আমি লিখলাম 1। দেখো এখানে যদি i এর মান 1 আমি বসাই 1 প্লাস 1 সমান পাওয়া যাবে হচ্ছে 2। দেখো দ্বিতীয় সংখ্যাটা কিন্তু চলে আসছে। এরপরে যদি বলো স্যার ৩ নম্বর সংখ্যাটা আমি কিভাবে বের করব? ৩ নম্বর সংখ্যাটা যদি আবার সমান লিখি i সমান i প্লাস 1। মনে রাখতে হবে যে এখানে নিয়মটা হচ্ছে যখন i এর মান নতুন একটা মান আসবে তখন আমাদের যে মেমোরি বা হচ্ছে আমরা যেটাই বলি না কেন সেইখানে আগের মানটা আর থাকবে না। তখন নতুন মানটা i এর জায়গায় বসে যাবে। প্রথমে আমরা i এর মান ধরেছিলাম হচ্ছে 1, দ্বিতীয়বার i এর মান হয়ে গেল 2, অর্থাৎ 1 যোগ করলে হয়ে গেছে 2। এখন i এর মান কত হবে? i এর মান হবে এইখানে i এর মান আছে হচ্ছে দেখো 2 আছে। তার মানে এইখানে নতুন i এর মানটা বসবে। নতুন i এর মান আছে এখানে 2 সেটা বসবে। তার সাথে যোগ হবে 1 হয়ে যাবে 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা কত 1, ২ নম্বর সংখ্যাটা কত 2, ৩ নম্বর সংখ্যাটা কত 3, তারপরের সংখ্যাটা কত আসবে 4 আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে ২ টা। ১ নাম্বার কাজ হচ্ছে আমরা প্রথমে ধারাটা তৈরি করব। অর্থাৎ কোনটার পরে কোনটা আসবে সেটা আমরা তৈরি করব। এইটা তৈরি করার পর আমাদের ২ নাম্বার কাজ হচ্ছে আমরা হচ্ছে এক, এক করে যোগ করব। মানে সরি তৈরি করব। সংখ্যাগুলো তৈরি করার পরে সবগুলোর সংখ্যা যোগ করে দিব। যেমন এখানে 1, 2, 3, 4 এইগুলো আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে এগুলো তৈরি করলাম। ওকে ফাইন। তৈরি করার পরে আমাদের এরপরে কাজ হচ্ছে আমরা যেগুলো তৈরি করলাম সেই সংখ্যাগুলোকে আমরা একসাথে যোগ করব। যোগ করলে কি হয়ে যাবে? আমাদের ফলাফলটা যোগটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে আমরা ধারাটা তৈরি করব। তাহলে এখানে দেখো ধারা তৈরি হয়ে গেছে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3 এভাবে 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আসবে। আসার পরে আমার পরের কাজটা কি দেখো। আমি এখন প্রত্যেকটা যোগফল বানাবো। প্রথমে এই অবস্থায় যোগফল কত আছে? 1 আছে। আমি যদি প্রথমে যোগফল 0 ধরে রাখছিলাম তার সাথে যদি প্রথম সংখ্যাটাকে যোগ করে দেই। প্রথমে যোগফল হচ্ছে 0, তার সাথে যদি আমি i এর মান 1 যোগ করে দেই, i এর মান 1 যোগ করে দিই তাহলে 0 আর 1 যোগ করলে হয়ে গেল 1।
এরপরে যদি আমি প্রথম যোগফলের সাথে ২ নম্বর সংখ্যাটা যোগ করি, ২ নম্বর সংখ্যা হচ্ছে এখানে 2, তাহলে আগের 1 আর নতুন 2 যোগ করলে হয়ে যাবে 3। এরপরে 3 এর সাথে আবার 3 যোগ করব, হয়ে যাবে 6। এই আমি এখানে আঁকাআঁকি করছো কে? 3 তারপর হয়ে গেল 6। এভাবে দেখো, প্রথমে আমি 1 আর 2 যোগ করব। প্রথমে আমি 1 এর সাথে 0 যোগ করলাম। হয়ে গেল 1, প্রথম যোগফল পেয়ে গেলাম। তারপর এই 1 এর সাথে 2 যোগ করব। হয়ে যাবে 3, ২ টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম। তারপর যে যোগফল আমি 3 পেলাম তার সাথে পরের সংখ্যা যোগ করব। 3 আর 3 হয়ে গেল 6। তার সাথে আমি যোগ করব হচ্ছে পরের সংখ্যাটা 4। 6 আর 4 যোগ করলে 10। দেখো এভাবে কিন্তু এটুক পর্যন্ত যোগফল 10 হয়ে গেছে। তারপর এর সাথে আমরা যোগ করব হচ্ছে 5। এরপর যোগ করব হচ্ছে 10 এর সাথে 5 যোগ করব। হয়ে যাবে হচ্ছে 15। এরপরে হচ্ছে আমরা যোগ করব 6। এরকম করতে, করতে অটোমেটিক ১ থেকে ১০ পর্যন্ত যোগফল আমরা জানি ৫৫। ৫৫ টা চলে আসবে। তো আমি শুরু থেকে আবার বলছি, প্রথম কাজ হচ্ছে একটা যোগফল ধরা, শূন্য ধরা। আমি ধরলাম যোগফল ০। ২ নাম্বার কাজ হচ্ছে আমার একটা সংখ্যা ধরা, শুরুর সংখ্যাটা। আমি ধরলাম সেটাও। তারপর আমাকে দেখতে হবে যে আ আমি যে সংখ্যাগুলো ধরেছি সেগুলো ১০ থেকে কত দূরে? আমি i এর মান ধরেছি 1, আমার শেষ সংখ্যাটা আছে হচ্ছে ১০। তার মানে এখান থেকে আমি আরো অনেক দূরে। আমাকে আরো ১০ বার বা আরো ১০ পর্যন্ত যেতে হলে আমাকে আরো অনেকগুলো সংখ্যা যোগ করে, করে তারপর ১০ বানাতে হবে। তাই আমি কি করব? আমি ১ থেকে শুরু করে ১, ১ যোগ করে, 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 করে আস্তে, আস্তে ১০ পর্যন্ত যাব। তো এখন এর মাঝখানে আমার কি হবে? এর মাঝখানে আমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে যে আমি যে বারবার যোগ করছি সেটা আবার ১০ থেকে বেশি হয়ে যাচ্ছে না তো? কারণ আমার কাজ কি ১০ এ গিয়ে থামা। আমার কাজ হচ্ছে ১০ এ গিয়ে থামা। আমাকে দেখতে হবে ১০ থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। তো এখন আমরা এটাকে কিভাবে করব? এখানে আমরা একটু দেখি সবাই। আ ১ম এ আমি যেটা করছি, সবাই একটু ফ্লো চার্ট এ তাকাই। ১ম এ আমি হচ্ছে এখানে স্টার্ট করলাম। যেহেতু এখানে আমার শেষ সংখ্যাটা কত আমার দেয়া আছে ১০, তাই আমার ইনপুট নেওয়া লাগে নাই। শেষ সংখ্যা যেহেতু আমার ১০ বলাই আছে, তাই আমার কি করা লাগে নাই? ইনপুট নেওয়া লাগে নাই। তো আমরা কি করলাম? আমরা ইনপুট ১ম এ নিলাম না। আমরা সরাসরি প্রসেস এ চলে গেলাম। তো ১ম এ বলা আছে s = 0, অর্থাৎ আমরা ১ম এ কি করলাম? একটা যোগফল, s হচ্ছে সাম আমি ধরে নিছি। মানে ১ম অবস্থায় যোগফল ০। আমি এখনো প্রোগ্রাম শুরু করি নাই। আমার হাতে ০ আছে। যোগফল ০, i = 1। i হচ্ছে প্রথম সংখ্যাটা। নিলাম আমি 1। এখন আমি জিজ্ঞেস করলাম, if I is less than or equal 10, আমি যে i এর মানটা নিয়ে নিয়েছি সেটা কি ১০ এর সমান হয়েছে বা ১০ থেকে ছোট? আমার কাজ কি ১০ এ গিয়ে প্রোগ্রাম শেষ করে দেওয়া। আমাকে ১০ এর বেশি আমি ১০ এর বেশি নিতে পারব না। আমার কাজ হচ্ছে ১০ এর মধ্যে প্রোগ্রামটাকে শেষ করে দেওয়া। তাই আমি প্রশ্ন করলাম, i এর মান কি ১০ থেকে ছোট অথবা সমান? এখন দেখো এখানে i এর মান হচ্ছে মাত্র 1। i এর মান হচ্ছে মাত্র 1 আর এখানে আছে হচ্ছে ১০। তাহলে এখানে সে অবশ্যই কি বলবে? ইয়েস, অর্থাৎ i এর মান 1 থেকে ছোট। সমান অথবা এখানে দেওয়া আছে কি লেস দেন অর ইকুয়াল, যেকোনো একটা হলেই হবে। তো এখানে i এর মান হচ্ছে 1, যেটা হচ্ছে ১০ থেকে ছোট। তার মানে সে বলবে ইয়েস। i এর মান হচ্ছে এখানে 1 মাত্র। আর সাথে আছে ১০। তুমি পরীক্ষা করছো ১০ এর সাথে 1। তো 1 তো অবশ্যই ১০ থেকে ছোট। এখন ইয়েস হলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 1 টাকে 2 বানানো। কারণ আমার পরের সংখ্যা তো আমি জানি না কত। তো আমি ১ম কাজ হচ্ছে 1 টাকে 2 বানাবো। এখানে আমি i = i+1 টাকে উপরে লিখতে পারি। তারপরে হচ্ছে s = s+ এটাকে নিচে লিখতে পারি। আগে পরে হলে সমস্যা নাই। তো আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আমরা এখানে কি করেছিলাম? দেখো আমরা এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। আমরা এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে i এর মান ১ম এ পেয়েছি 1। আমি এখানে জিজ্ঞেস করব i এর মান 1 টা কি ১০ থেকে ছোট কিনা? সে বলবে ইয়েস ছোট। হওয়ার পরে আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে কি i = i+1 করব। i এর মান আগে ছিল কত এখানে? 1। আমরা এটাকে করব i = i+1। যদি i = i+1 করি, তাহলে i এর আমি একটা নতুন মান পেয়ে যাব। সেটা হচ্ছে কত? এই যে 2 পেয়ে যাব। এখন i এর মান কিন্তু আর আগের 1 নাই। এখন i এর মান হয়ে গেছে 2। এখন এই যে i এর মান 2 হয়ে গেছে, তার আগে আমি যেটা করে নিব সেটা হচ্ছে আমি i এর মান যেটা 1 পেয়েছিলাম, i এর মান এখানে যেটা 1 পেয়েছিলাম ১ম এ, এটাকে তো আমার যোগ করতে হবে। কার সাথে যোগ করব? এই সাম এর সাথে। মানে আমি প্রত্যেকটা জায়গার যোগফল বের করব। এখানে যোগফল হচ্ছে 1 আর এইখানের যোগফল হচ্ছে ২ আর ১ ৩। এখানে যোগফল হচ্ছে ২ আর ১ ৩। আবার এখানে যোগফল হচ্ছে ৩ আর ৩ ৬। আমি প্রত্যেকটা জায়গার যোগফল বের করে লাস্টের যোগফলটা হচ্ছে আমার অ্যান্সার আকারে নিব। তো দেখো ১ম এ আমি নিয়েছিলাম 1। আমি এখন যেটা করে নিব এখানে আগেই যেটা করে নিব সেটা হচ্ছে আমি s = লিখব s+1। এটা হচ্ছে আমার যোগফল বের করার সূত্র। আমার এখানে s আছে ১ম এ 0। খেয়াল করে দেখো এখানে s আছে ১ম এ 0। কারণ ১ম অবস্থায় আমি এখানে 0 ধরছি। ভালো করে খেয়াল করো এখানে 0 ধরছি। এখানে ১ম অবস্থায় 0। তার সাথে i এর মান আমার এখানে 1 ধরা আছে।
0 আর 1 যোগ করব। দেখো যদি আমি 0 আর 1 এখানে যোগ করে দেই, খেয়াল করে দেখো 0 আর 1 যোগ করে দিলে 0 আর 1 যোগ করলে 1 হয়ে যাবে। তাহলে দেখো 0 আর 1 যোগ করে যদি 1 হয়, তাহলে আমার ফলাফল এই যে যোগফল প্রথম অবস্থায় কিন্তু এখানে 1 ই আছে। খেয়াল করে দেখো এই যে প্রথম অবস্থায় কিন্তু এখানে 1 ই আছে। এখন এই 1 হওয়ার পরে ফলাফলটা আমি রেখে দিলাম। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে i এর মান যেটা আমি 1 নিয়েছিলাম প্রথমে, এই 1 এর সাথে 1 আমি যোগ করলাম, হয়ে গেল 2। এখন আমি তাকে এভাবে প্রশ্ন করলাম, এখানে এসে আবার প্রশ্ন করলাম যে i এর মান এখন নতুন যে 2 হয়েছে, 2 কি 10 থেকে ছোট? তখন সে বলবে ইয়েস, এখনো ছোট 2 টা। আবার সে এখানে আসবে। আসার পরে আমার সূত্র হচ্ছে s ইকুয়াল s প্লাস i। i এর এখন নতুন মান হয়ে গেছে 2, আগে ছিল 1, এখন নতুন মান হয়ে গেছে 2। সে কি করবে, s ইকুয়াল s প্লাস i যে সূত্র আছে সেখানে মানগুলা বসাবে। কি মান বসাবে? আমরা i এর নতুন মান পেয়েছি হচ্ছে 1, খেয়াল করে দেখো, সরি 2, আর s এর মান পেয়েছিলাম 1। সে কি করবে, এই যে 1, s এর মান যেটা 1 পেয়েছিলাম, s এর মান যেটা 1 পেয়েছিলাম, আচ্ছা এখানে আমরা ওকে, আমরা s এর মান যেটা 1 পেয়েছিলাম, খেয়াল করে দেখো আমরা হচ্ছে এখানে s এর মান প্রথমে যেটা 1 পেয়েছিলাম, সেই 1 এর সাথে যেটা করব সেটা হচ্ছে i এর যে মানটা, নতুন মানটা সেটা হচ্ছে আমরা যোগ করে দিব। তো দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে আমরা প্রথমে পেয়েছিলাম হচ্ছে এখানে, দ্বিতীয় ধাপে এসে পেয়েছিলাম s এর মান হচ্ছে 1, আর i এর মান আমাদের হয়ে গেছিল নতুন 2, 1 আর 2। তাহলে আমরা s এর একটা নতুন মান পেয়ে গেলাম হচ্ছে 3। ভালো করে খেয়াল করো, এখানে নতুন একটা মান হয়ে গেছে 3। দেখো এখানে আমাদের 2 নাম্বার ধাপে গিয়ে আমার এখানে যোগফল কত 3 আছে কিনা। প্রথমে 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হচ্ছে। আমার প্রথম 2টা ধাপ শেষ করার পরে আমার যোগফল 3 ই আছে। এখন আমি যেহেতু 3 করে ফেলছি, আমার কাজ হচ্ছে এখন এই সংখ্যাটা বানানো, পরের সংখ্যাটা বানানো। তাহলে আমি কি করলাম, i সমান i প্লাস 1 দিলাম। i এর মান আমার এখানে ছিল 2, তার সাথে 1 যোগ করলে i এর নতুন মান হবে 3। তখন সে আবার জিজ্ঞেস করবে যে 3 কি 10 থেকে ছোট? বলবে ইয়েস, এখনো ছোট। তারপর এখানে s এর জায়গায় এখানে আসবে, আসার পরে i এর জায়গায় এখন বসে যাবে 3, আর s এর জায়গায় দেখো আগেই 3 ছিল। 3 আর 3 যোগ করলে 6 হবে। তাহলে দেখো 3 টা ধাপ পরে আমার যোগফল হচ্ছে 6, এখানে পাবো আমরা 6। 3 টা ধাপ পরে আমার যোগফল হবে 6। দেখো তো এখানে 3 টা ধাপ পরে আমার যোগফল 6 হয় কিনা? 1 আর 2 যোগ করলে দেখো, 1 আর 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6। 3 ধাপ পরে আমার যোগফল কিন্তু এখানে 6 আছে। এখন জিজ্ঞেস করবে যে i এর মানটা কি হবে? i এর মান হচ্ছে আমার আগে ছিল কত এখানে? i এর মান আগে ছিল এখানে 3, এখন এখানে হয়ে যাবে 3 আর 1 যোগ করলে 4। জিজ্ঞেস করবে 4 কি ছোট? বলবে হ্যাঁ ছোট। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই 4 টাকে আমরা হচ্ছে এখানে বসাবো i এর জায়গায়, আর s এর মান ছিল এখানে 6, 6 আর 4 হয়ে যাবে 10। খেয়াল করে দেখো এইটুক পর্যন্ত যোগফল 10 আছে কিন্তু সবগুলোর 10। তারপর হচ্ছে এখানে আবার i এর মান হয়ে যাবে 5, জিজ্ঞেস করবে 5 কি 10 থেকে ছোট? বলবে ইয়েস। তারপর হয়ে যাবে i এর মান 6, জিজ্ঞেস করবে এভাবে 7, 8, 9। যখন এখানে 10 আসবে i এর মান, তখনও এখানে বলবে ইয়েস, এখনো 10, 10 এর সমান। বলবে এখনো 10, 10 এর সমান। এরপর যখন i এর মান ঘুরে ঘুরে 11 হয়ে যাবে, এখানে যখন 11 আসবে, তখন কিন্তু এটা বলবে হচ্ছে না, সমান না। আমাদের ক্লাসটা শেষ হয়ে যেতে পারে। শেষ হলে আমরা আবার জয়েন করব। ঠিক আছে? আবার জয়েন করব, একটুখানি আর পড়বো আজকে। এখানে যখন 11 আসবে, তখন হচ্ছে বলবে না, সমান না। তখন কি হবে? প্রিন্ট হয়ে যাবে ওই যোগফলটা, যেটা আমরা 10 পর্যন্ত সবগুলোর সঙ্গে যোগ করে পাবো। আমরা এইভাবে যোগ করতে থাকলে লাস্ট যোগফলে 55 হবে। তখন নো হলে প্রিন্ট করবে এস টাকে, যোগফলটাকে প্রিন্ট করবে। আমরা এখন আবার 5টায় জয়েন করব, করে আরেকটু পড়বো। আমি এই জিনিসটা আবার বুঝাবো, আবার উদাহরণ দিয়ে বুঝাবো। তোমরা জাস্ট 5 মিনিট পরে আবার জয়েন করো। সবাই একটু পানি টানি খেয়ে আসো। আমরা হচ্ছে আবার 5 মিনিট পরে জয়েন করছি।